শিক্ষা লাভের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো লাস্ট ক্লাসে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 2 টা শুরু করেছিলাম, যেখানে আমরা সলিউশন অবধি পড়েছিলাম, যে টাইপ অফ সলিউশন, সলিউশনের প্রপার্টিস, আর স্যাচুরেটেড সলিউশন আর আনস্যাচুরেটেড সলিউশন সম্পর্কে জেনেছিলাম। ওকে, তো সেই ক্লাসটা আমরা কন্টিনিউ করছি। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে সেকেন্ড টাইপ যে মিক্সচার, সেটা হচ্ছে আমরা কোলয়েড। ওকে, কোলয়েড। তাহলে কোলয়েডাল সলিউশন কাকে বলবো আমরা? কোলয়েডাল সলিউশন হচ্ছে একটা হেটেরোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে, যেখানে আমার পার্টিকেলের সাইজটা আবার যে সলিউশন আছে তার থেকে তুলনামূলকভাবে একটু সাইজটা বড় হয়। ওকে, তাহলে কোলয়েডাল সলিউশন হচ্ছে একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে ইট ইজ আ heterogeneous mixture heterogeneous mixture which has relatively larger particles than solution। ঠিক আছে, এই হচ্ছে কোলয়েডাল সলিউশনের ডেফিনিশন। আচ্ছা, যদি আমরা এক্সাম্পল দেখি কোলয়েডের, তাহলে কি, আমাদের মিল্ক হচ্ছে একটা কোলয়েড সলিউশন। ওকে, আচ্ছা, তারপরে গাম যেটা, সেটা একটা কোলয়েডাল সলিউশন। ঠিক আছে, ব্লাড এটা হচ্ছে একটা কোলয়েডাল সলিউশন। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কোলয়েড। প্রপার্টিজ অফ কোলয়েড। ওকে, তাহলে এক নাম্বার হচ্ছে যে কোলয়েডাল সলিউশন হচ্ছে একটা হেটেরোজিনিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি এটা মনে হয় যে হোমোজিনিয়াস। ঠিক আছে, হোমোজিনিয়াস দেখে মনে হয় হোমোজিনিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় হচ্ছে হেটেরোজিনিয়াস সলিউশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রপার্টিস হচ্ছে ইট অ্যাপিয়ার্স অ্যাজ হোমোজিনিয়াস। ওকে, নাম্বার 2 হচ্ছে এই যে পার্টিকেল সাইজ, তাহলে সাইজ অফ দ্য পার্টিকেল, এটা কি অর্ডারে হবে? 10⁻⁻6 মিটার। ঠিক আছে, যেখানে সলিউশনের ক্ষেত্রে যেটা ছিল 10⁻⁹ অর্ডারে। ঠিক আছে, সলিউশনের ক্ষেত্রে। কোলয়েডের ক্ষেত্রে হচ্ছে এর থেকে একটু তুলনামূলকভাবে বড়, সেটা হচ্ছে 10⁻⁻6 মিটার। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে ইট শোজ টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা টিন্ডাল এফেক্ট। এরপরে আমরা দেখবো যে হোয়াট ইজ টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, আচ্ছা, আর কি বলেছে? নাম্বার 4 হচ্ছে একটা টেকনিক আছে যার সাহায্যে আমরা এই কোলয়েডাল সলিউশনকে সেপারেট করতে পারি এর কম্পোনেন্টগুলোকে, সেটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগেশন। ওকে, তাহলে ইট ক্যান বি separated by centrifugation। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কোলয়েডের প্রপার্টিজ। তাহলে এক নাম্বার কি বলছে? ইট অ্যাপিয়ার্স টু বি হোমোজিনিয়াস, তাহলে দেখে মনে হয় হোমোজিনিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি এটা হেটেরোজিনিয়াস। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 2 কি বলেছে? নাম্বার 2 হচ্ছে সাইজ অফ দ্য পার্টিকেল কি হয়? 10⁻⁻6 অর্ডারে হয় এটা সাইজ। নাম্বার 3 বলেছে কি? ইট শোস টিন্ডাল এফেক্ট, টিন্ডাল এফেক্ট শো করে। আর নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ইট ক্যান বি সেপারেটেড বাই সেন্ট্রিফিউগেশন। ঠিক আছে,
সেন্ট্রিফিউগেশন টেকনিকের সাহায্যে আমরা কোনো কলোয়েডের যে কম্পোনেন্টস গুলো আছে সেটাকে আমরা সেপারেট করতে পারি। ঠিক আছে, এই গেল হচ্ছে প্রপার্টিস। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এই টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে টিন্ডাল এফেক্ট। তাহলে হোয়াট ইজ টিন্ডাল এফেক্ট? টিন্ডাল এফেক্ট হচ্ছে কলোয়েডের কণাগুলি দ্বারা আলোর যে বিচ্ছুরণ সেটাকে বলা টিন্ডাল এফেক্ট। এটাকে যদি আমরা লিখি তাহলে দ্য স্ক্যাটারিং of light beam by colloid particle is known as Tyndall effect. ওকে, তাহলে কোনো কণা দ্বারা আলোর যে বিচ্ছুরণ সেটাকে বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, আমরা অনেকেই দেখেছি যে যে কোনো সকালবেলা বিশেষ করে ঘরের যদি কোথায় একটা ছিদ্র থাকে, ঠিক আছে, সেখান থেকে যখন সূর্যের আলোটা এন্টার করে তখন কি হয়, ঘরের মধ্যে যদি ধুলোবালি থাকে তাহলে সেই যে আলোর যে পাথটা পুরো সেদিক দিয়ে দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টিন্ডাল এফেক্টের এক্সাম্পল। ঠিক আছে, অথবা অনেক সময় কি হয়, কুয়াশার যদি থাকে কোনো দিন, তাহলে তার মধ্যে যদি কোনো লাইট জ্বালানো হয় তাহলে সেই লাইটের পুরো পাথটা আমরা দেখতে পাই সেই কুয়াশার মধ্যে দিয়ে। ঠিক আছে, এমন একটা লম্বা একটা স্ট্রেট লাইনের মতন লাইটটা দেখা যায়। তাহলে এটাকে বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। বোঝা গেল? তাহলে কলোয়েড কণা দ্বারা যে আলোর যে বিচ্ছুরণ, যার ফলে সেই আলোর পুরো পাথটা আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় হচ্ছে টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, আচ্ছা, এই কলোয়েডের আবার দুটো পার্ট আছে। তাহলে কলোয়েডের দুটো পার্ট আছে। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে ডিসপার্সড ফেজ, ডিসপার্সড ডিসপার্সড ফেজ, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। ঠিক আছে, একটা হচ্ছে ডিসপার্সড ফেজ, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। ডিসপার্সড ফেজ কাকে বলবো আমরা? তো নাম্বার ওয়ান হচ্ছে dispersed phase, dispersed phase। ডিসপার্স ফেজ হচ্ছে যে কোনো একটা কলোয়েডের মধ্যে যে সলিউট লাইট যে পার্টিকেলগুলো থাকবে, ঠিক আছে, অর্থাৎ যেটা কম পরিমাণে থাকবে, ঠিক আছে, সেটাকে বলবো আমরা ডিসপার্সড ফেজ। ঠিক আছে, তাহলে এর ডেফিনেশন হচ্ছে দ্য সলিউট লাইক পার্টিকেল present in the colloid present in the colloid is called dispersed phase। ওকে, আর ডিসপারশন মিডিয়াম কোনটাকে বলবো? তাহলে যার মধ্যে এই ডিসপার্স ফেজটা সাসপেন্ডেড থাকবে সেটাকে বলবো আমরা ডিসপারশন মিডিয়াম। তাহলে দ্য কম্পোনেন্ট ইন হুইচ dispersed phase is suspended is called
ডিসপারশন মিডিয়াম। ঠিক আছে, এটাকে আমরা বলবো ডিসপারশন মিডিয়াম। আচ্ছা, আমরা এখন কতগুলো কোলয়েডের এক্সাম্পল নেব এবং তার যে ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়ামটা দেখব কি হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা এখানে চার্ট করছি। ওকে, তাহলে এখানে আমরা লিখছি ডিসপার্সড ফেজ। ডিসপার্স ফেজ এটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। এখানে হচ্ছে টাইপ অফ কোলয়েড আর এখানে এক্সাম্পল। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ডিসপার্স ফেজ যদি লিকুইড হয় আর ডিসপারশন মিডিয়াম যদি গ্যাস হয়, তাহলে এই টাইপের যে কোলয়েডগুলো হবে সেগুলোকে বলা হয় এরোসল। এরোসল, ঠিক আছে, পরীক্ষার সময় এই কোয়েশ্চেনগুলো আসে যে লিকুইড হচ্ছে ডিসপার্সড ফেজ মানে সলিউট ফেজে থাকবে, আর ডিসপারশন মিডিয়াম যদি গ্যাস হয় তাহলে এই টাইপের যে কোলয়েডকে বলবো আমরা কি এরোসল। এর এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হবে হচ্ছে ফগ, ঠিক আছে, ক্লাউড, মিস্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের যে এক্সাম্পল এরোসলের এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট নাম্বার 2 হচ্ছে সলিড ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়াম হচ্ছে গ্যাস। ঠিক আছে, তাহলে এই ধরনের যে কলয়েড সেগুলোকেও বলা হয় এরোসল। ঠিক আছে, এর এক্সাম্পল কি হবে? স্মোক, স্মোক হতে পারে, অটোমোবাইল যে এক্সস্টগুলো সেগুলো হবে অটোমোবাইল এক্সস্ট। এগুলো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যাস হতে পারে ডিসপার্স ফেজ, ডিসপারশন মিডিয়াম আমার লিকুইড হতে পারে। ঠিক আছে, এই ধরনের যে ইয়েগুলো অর্থাৎ আমাদের কোলয়েডগুলো হবে সেই ধরনের কোলয়েডকে বলা হয় হচ্ছে ফোম। ঠিক আছে, এর এক্সাম্পল কি হতে পারে? শেভিং ক্রিম, এটা হচ্ছে ফোমের এক্সাম্পল। তো এরকম আরো অনেক কোলয়েড আছে যেগুলো সেই যে নোটটা আমরা দেবো সেই নোটের মধ্যে থাকবে। ঠিক আছে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেই নোটটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো আমি আর এখানে লিখছি না সেগুলোকে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট যেটা যাব সেটা হচ্ছে কোলয়েড হয়ে গেল, এবার আমরা যাব হচ্ছে সাসপেনশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাসপেনশন। সাসপেনশন, তাহলে সাসপেনশন কি? এটা একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, আর যার পার্টিকেলের সাইজগুলো কোলয়েডের থেকেও বেশি হবে। ঠিক আছে, কোলয়েডের থেকেও বেশি অর্থাৎ গ্রেটার দ্যান 10⁻⁻6 মিটার। 10⁻⁻6 মিটার। ঠিক আছে, 10⁻⁻6 মিটার হবে। আর সলিউশনের মধ্যে যে পার্টিকেলগুলো ডিজলভ হবে না, তাহলে সলিউট পার্টিকেল ডু নট ডিজলভ। ওকে, সেগুলোকে বলবো আমরা সাসপেনশন। তো সাসপেনশনের প্রপার্টিসগুলো কি কি? 1 নম্বর হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, আর এর পার্টিকেলগুলোকে আমরা খালি চোখে দেখা যায়। ঠিক আছে, ক্যান বি সিন বাই
নেকেড আই, ঠিক আছে, খালি চোখে দেখা যায়। আর কি হচ্ছে পার্টিকেল, এই সাসপেনশনকে যদি আমরা কিছুক্ষণ ছেড়ে দিই তাহলে দেখা যায় পার্টিকেলগুলো সাসপেন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে পার্টিকলস সেটেল ডাউন when left undisturbed. ওকে, যদি লিখে দিই আমরা তাহলে দেখবো যে পার্টিকেলগুলো কিছুক্ষণ পরে থিতিয়ে পড়েছে নিচের দিকে। যেমন ধরো আমরা একটা গ্লাসের মধ্যে যে কিছু পরিমাণে যদি কাদা মিশিয়ে দিই এর মধ্যে ভালো করে এবং কিছুক্ষণ যদি রেখে দিই তাহলে দেখতে পাবো যে কিছুক্ষণ পরে ওই যে কাদাগুলো আছে সেই জলের মানে গ্লাসের নিচের অংশে থিতিয়ে পড়েছে আর ওপরের দিকে যে জলটা তুলনামূলকভাবে পরিষ্কার আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা সাসপেনশনের এক্সাম্পল। তাহলে মাড ইন ওয়াটার এটা হচ্ছে একটা সাসপেনশনের এক্সাম্পল। বোঝা গেল? তাহলে আমাদের কোলয়েড হয়ে গেল, সাসপেনশন হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের কিছু সেপারেশন টেকনিক পড়তে হবে, ঠিক আছে। সেপারেশন টেকনিক, সেপারেশন টেকনিক, ঠিক আছে। ফার্স্ট যেটা সেপারেশন দেখবো সেটা হচ্ছে 1 নাম্বার টু ইমমিসিবল লিকুইড। তাহলে এমন দুটো লিকুইড যেগুলো কখনো মিক্স হয় না, তাহলে সেই ধরনের লিকুইডকে কি করে আলাদা করব। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে আমাদের যে সেপারেটিং ফানেল। এখানে আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি সেটার নাম হচ্ছে সেপারেটিং ফানেল। ওকে, তো জিনিসটা কেমন হয় দেখতে, একটা এইরকম। এইরকম দেখতে জিনিসটা একটা হয়, ঠিক আছে। এখানে কি করা হয় যে ধরো অয়েল আর ওয়াটার একটা মিক্সচার দেওয়া আছে, তো যেহেতু ওয়াটার এর ডেন্সিটি কম, তাহলে ওয়াটারটা কি হবে নিচের দিকে থাকবে এইখানটায়, আর অয়েলের যেহেতু ওয়াটারের ডেন্সিটি বেশি সেটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। আর যেহেতু অয়েলের ডেন্সিটি কম সে থাকবে উপরের লেয়ারে, এইখানটায় অয়েল থাকবে আর এখানটা থাকবে হচ্ছে আমার ওয়াটার। এবার এই জায়গাটা থাকে হচ্ছে একটা স্টপ কক, ঠিক আছে, এই জায়গাটা একটা স্টপ কক থাকে। তো যেই আমরা স্টপ ককটা ওপেন করব তখন কি হবে, নিচে এই ওয়াটারটা নিচের দিকে পড়তে থাকবে এখান থেকে। এবার যেই মুহূর্তে পুরো ওয়াটারটা নিচের দিকে পড়ে গেল স্টপ ককটা বন্ধ করে দিলেই আমার ওপরে অয়েলটা পড়ে থাকবে, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে সেপারেটিং ফানেল, এটার নাম সেপারেটিং ফানেল। আর এর সাহায্যে দুটো ইমমিসিবল লিকুইডকে আলাদা করা হয়, ঠিক আছে। এই গেল। এবার যদি দুটো মিসেবল লিকুইড হয়, দুটো মিসেবল লিকুইড হয়, তো সেক্ষেত্রে আমরা যেই প্রসেসটা ইউজ করি সেটার নাম হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ঠিক আছে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রসেস ইউজ করা হবে, যাকে বাংলায় আমরা বলি হচ্ছে আংশিক পাতন, ঠিক আছে। আংশিক পাতন, তাহলে এখানে কি করা হয়, একটা ফ্লাস্কের মধ্যে ধরো আমাকে ওয়াটার আর অ্যালকোহলের মিক্সচার দিয়ে দিল, ঠিক আছে। এবার এখান থেকে একটা কি করা হবে, যে নির্গমন নলকে বাইরের দিকে আনা হবে, ঠিক আছে। এই নলের এই জায়গাটা থাকবে হচ্ছে একটা এখানটা থাকবে হচ্ছে একটা ওয়াটার কন্ডেন্সার, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওয়াটার কন্ডেন্সার। ওয়াটার কন্ডেন্সার, সেখান থেকে এই পাইপটা আবার ফার্দার বাইরের দিকে বেরোবে, ঠিক আছে। এইখানে আমার একটা পাত্র রাখা থাকবে, ঠিক আছে। এটাকে একটা বার্নারের উপরে রাখা হয়, ঠিক আছে, এটাকে গরম করা হয়। এবার যেখানে যেই প্রসেসটা যেটা হয় সেটা হচ্ছে যে
আমার ওয়াটার আর হচ্ছে অ্যালকোহল আছে। তো দুজনের যে বয়লিং পয়েন্ট আলাদা, অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কম আর ওয়াটারের বয়লিং পয়েন্ট বেশি। এবার যেই মুহূর্তে আমরা এটাকে হিট করব, যখন অ্যালকোহলের বয়লিং পয়েন্টে পৌঁছে যাবে, তখন কি হবে, অ্যালকোহল এখান থেকে বয়েল হতে শুরু করবে। বয়েল হয়ে ও চলে যাবে সোজা এই নলের মধ্যে দিয়ে এইখানটা যেখানে আসবে, তখন যেহেতু এখানে ওয়াটার কন্ডেন্সার আছে, মানে এই জায়গাটা যেহেতু ঠান্ডা তুলনামূলকভাবে, তাই জন্য কি হচ্ছে, এইখানটায় আমার অ্যালকোহলটা আবার কি হবে, লিকুইডে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে ভেপার হয়ে আসছিল, এখানে আবার লিকুইডে কনভার্ট হয়ে যাবে এবং সেই লিকুইডটা গিয়ে এইখানে জমা হয়ে যাবে। তো এই পুরো প্রসেসে আমার অ্যালকোহলটা এখানে গিয়ে জমা হচ্ছে আর ওয়াটারটা এখানে পড়ে রয়েছে। তাহলে এটার নাম হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন। ঠিক আছে? তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সাহায্যে দুটো মিসিবল লিকুইড, মানে এমন দুটো তরল পদার্থ যেটা পরস্পর মিশে যায়, অ্যালকোহল ওয়াটার তো পরস্পর মিশে যায়, তাই দুটো মিসিবল লিকুইডকে এই আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সাহায্যে আলাদা করা হয়। আর যদি দুটো ইমমিসিবল লিকুইড হয়, তাহলে সেটাকে আমরা এই ফানেলের সাহায্যে, সেপারেটিং ফানেলের সাহায্যে আলাদা করতে পারি। ঠিক? আচ্ছা, এবার যদি আমাদের দুটো সলিড মিক্সচার দিয়ে দেয়, দুটো সলিড পার্টিকেলের, দুটো সলিড সাবস্টেন্স, যার মধ্যে একটা হচ্ছে সাবলাইম করে যায়। ঠিক আছে? ঠিক আছে, সাবলাইম মানে হচ্ছে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, সাবলাইম, সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন তারা আমাকে বলল যে কিছুটা পরিমাণে স্যান্ড মানে বালি আর হচ্ছে ক্যাম্ফর দিয়েছে। ক্যাম্ফর মানে হচ্ছে কর্পূর, এর মিশ্রণ দিয়ে দিল। এবার এটাকে বললো আলাদা করতে। এবার কি করব, একটা পাত্রের মধ্যে আমি কিছু এই মিক্সচারটাকে নেব। ঠিক আছে, এই মিক্সচারটাকে নিলাম। এবার এই জায়গাটা একটা উল্টো ফানেলকে এইভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, এই জায়গাটা উল্টো একটা ফানেল। এবার এটাকে আমি একটা বার্নারের উপরে বসাবো। এবার যেইটাকে হিট করব, তখন কি হবে, যেহেতু ক্যাম্ফর এর ঊর্ধ্বপাতন হয়, মানে সাবলাইম করে কি হবে, উপরের দিকে উঠে যাবে এরকম ধোঁয়ার মতো। এবার এই ফানেলের যে উপরের যে ঠান্ডা যে পার্টটা আছে, সেখানে গিয়ে এই ক্যাম্ফরগুলো আস্তে আস্তে জমা হবে এইখানটায়, আর নিচের দিকে স্যান্ডটা পড়ে থাকবে। এইভাবে আমরা ক্যাম্ফর যেটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে স্যান্ডের থেকে আলাদা করতে পারবো। তাহলে এইভাবে আমরা দুটো সাবস্টেন্সকে আলাদা করলাম। তাহলে এই প্রসেসটার নাম কি? এটা প্রসেসটার নাম হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তাহলে এই ছিল কিছু সেপারেশন টেকনিক। তাহলে আমরা মিক্সচার মোটামুটি কমপ্লিট করলাম, তার মধ্যে সলিউশন, কোলোয়েড, সাসপেনশন আর কিছু সেপারেশন টেকনিক পড়লাম। এবার আমরা চলে যাব ফার্স্ট যে পার্ট, সেটা হচ্ছে যে আরেকটা পার্ট ছিল সাবস্টেন্স, সেটা হচ্ছে পিওর সাবস্টেন্স। তাহলে পিওর সাবস্টেন্স, পিওর সাবস্টেন্সকে আমরা যদি মনে করো যে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা বলেছিলাম হচ্ছে এলিমেন্ট, একটাকে বলেছিলাম কম্পাউন্ড। ঠিক আছে, তো এলিমেন্ট কাদেরকে বলবো, বা মৌলিক পদার্থ যেটাকে আমরা বাংলায় বলি, মৌলিক পদার্থ কাকে বলবো? তাহলে এলিমেন্ট হচ্ছে একটা পিওর সাবস্টেন্স প্রথমত, এবং এর মধ্যে একই ধরনের পরমাণু থাকবে, একই ধরনের কণা থাকবে। ঠিক আছে, তাদেরকে বলবো আমরা এলিমেন্ট। যেমন যদি আমি হাইড্রোজেন যদি ধরি, মানে H2 হচ্ছে একটা হাইড্রোজেনের অণুকে নির্দেশ করে, হাইড্রোজেন অণু, যার মধ্যে কি আছে, দুটো হাইড্রোজেনের পরমাণু আছে। তো দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে হাইড্রোজেন একটা অণু হয়েছে। ঠিক আছে, এখানে আর কোনো অন্য মৌলিক পদার্থ নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা এলিমেন্ট। বা আমি যদি অক্সিজেন নিই, অক্সিজেন অণু, তার মানে দুটো অক্সিজেন পরমাণু থাকবে এখানে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র অক্সিজেনই আছে এবং তাদের মধ্যেই বন্ধন হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা এলিমেন্ট। ঠিক আছে, তো যত এগুলো আছে সব এলিমেন্ট, যত মেটালস যত আছে ধাতু। ঠিক আছে, তাহলে এলিমেন্টকে আমরা কি কি ভাগ করি? তাহলে এক হচ্ছে মেটাল, ঠিক আছে, দুই হচ্ছে নন মেটাল যেগুলো গ্যাসগুলো, মেটালয়েড, আর হচ্ছে নোবেল গ্যাস।
ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন যেগুলো সেগুলো। এই গেল এলিমেন্ট। এবার নেক্সট হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড কাদেরকে হলো? কম্পাউন্ড হচ্ছে দুই বা তার বেশি এলিমেন্ট যখন পরস্পরের মধ্যে কেমিক্যাল বন্ড করবে তখন তাকে বলা হচ্ছে কম্পাউন্ড। যেমন আমি যদি বলি ওয়াটার, তাহলে ওয়াটার ইজ এ কম্পাউন্ড, কারণ এর মধ্যে অক্সিজেন আছে আর দুটো হাইড্রোজেন আছে। ঠিক আছে, অক্সিজেনের একটা পরমাণু আর হাইড্রোজেনের দুটো পরমাণু আছে এখানে, নিয়ে একটা জলের অণু তৈরি হয়েছে, জলের একটা অণু। এখানে দুটো মৌলিক পদার্থ যেহেতু আছে তাই এটা হচ্ছে একটা কম্পাউন্ড। নেক্সট যদি বলি আমি কার্বন ডাই অক্সাইড, CO2, তাহলে এর মধ্যে কি আছে? কার্বন আর দুটো অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড বা যৌগিক পদার্থ, বাংলা যদি বলি তাহলে হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে, যৌগিক পদার্থ। তাহলে এই গেল আমাদের এলিমেন্ট আর কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা এই পর্যন্তই আছে এখানে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আগের চ্যাপ্টার আর এই চ্যাপ্টার মিলিয়ে আরআরবি যে বিভিন্ন পরীক্ষাগুলোতে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা এরপর দিন ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাক। তোমরা এই চ্যানেলটা, যারা নতুন তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে যদি কোনো নতুন ভিডিও আসে তাহলে তোমরা যাতে তার নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, আর এই নোটসটা আমি প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে